আসসালামু আলাইকুম, আফসানা পিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। টানা এক সপ্তাহে বৃষ্টিপাতে একদিনের বিরতি দিয়ে আজ ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে হাওড়াঞ্চলে। ফলে অবশিষ্ট ধান ঘরে তোলা নিয়ে নতুন করে বিপাকে সেখানকার কৃষকরা। এখনও তলিয়ে আছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের বিস্তীর্ণ ফসলি ক্ষেত। বৃষ্টিপাত অব্যাহত থাকলে অবশিষ্ট ধান ঘরে তোলা নিয়ে সংশয় কৃষকের। সেই সাথে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বৃষ্টিতে তলিয়ে যাওয়া ধান মাড়াই করে ঘরে তোলার সব চেষ্টা চালাচ্ছেন হতভাগা হাওড় অঞ্চলের কৃষক। ধান নয়, যেন বেঁচে থাকার স্বপ্ন। সোনালী ধানে লুকিয়ে আছে পরিবার পরিজনের জীবন জীবিকা। টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জ সহ সীমান্তবর্তী বিভিন্ন জেলার অধিকাংশ হাওর তলিয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ দেখেও যেন কিছুই করার ছিল না কৃষকের। বিলাপ করেছেন আর সৃষ্টিকর্তার কাছে চেয়েছেন সাহায্য। হইলো কেউ তো দেখাশোনা করলো না, কেউ আমরা খবর হয় না। এই গরিব মানুষ আমরা বাঁচতাম কেমনে? ধান খাসি যে বাঙাইলে অর্ধেক যায় কি মেশিনের সাথে, আবার কিছু মহিলারা ওইটারে যাইতেছে। বাচ্চা খাইতে এইবারের বছরটা আমরা তুলতে হইব, নাইলে তো আমরা কোনো পথ নাই। একই চিত্র কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা উপজেলার। তলিয়ে গেছে শত শত হেক্টর জমির আধা পাকা ধান। এদিকে সোমবার ভোর থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হবিগঞ্জে। জেলার কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে হাওড় অঞ্চলে এ পর্যন্ত প্রায় 60% ধান কাটা হয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে অবশিষ্ট ফসল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা কৃষকদের। ওদিকে টানা কয়েকদিনের কালবৈশাখী ঝড়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হাওর থেকে বোরো ধান সংগ্রহে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন কৃষকরা। অনেক কৃষক ধান কেটে আনবেন সে আশা ছেড়ে দিয়েছেন। অনেক জমির ধান তলি থাকায় পচন ধরতে শুরু করেছে। অনেক কৃষক ধান কেটে আনবেন সে আশা ছেড়ে দিয়েছেন। আমরা তো পাম্পে পানি রীতিমধ্যে নাই চাই, আমরা বড় বিগ্লান্তিত পড়ে গেছি। আমরা ধান গেছে কি সব মুড়ো। 10 কেয়ারের মধ্যে এখন পর্যন্ত আমি কাশি লাগাইছি না, মানে কাটছি না। আমি নিজে 13 কেয়ার দিয়ে ক্ষেত করছি, 8 কেয়ার আমার পানির মুড়ো। মৌলভীবাজার কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলায় বোরো ধানের আবাদ হয়েছে 62,400 হেক্টর জমিতে। বৃষ্টিতে তলিয়ে গেছে 2,349 হেক্টর জমির ধান। চোখের সামনে মাঠের পর মাঠ কাঁচা পাকা ধান এখনো পানির নিচে পচে নষ্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন জেলার হাজারো প্রান্তিক কৃষক। ভাই এগুলো আগে কাটতে পারি না, এই যে দেখেন অর্ধেকগুলা ধান ভাই কাঁচা, এই যে ভিজারা সবটা ভিজাই কাঁচা। এটা ভাই খাটার মতো যোগ্য হয়েছে না। যদি যোগ্য হইতো তাহলে আমরা কাটতে পারতাম ভাই। বহু কৃষকের মাঠের ধান এখনো কাটা হয়নি। চলতি মৌসুমে ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আধুনিক কৃষি যন্ত্রপাতির সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে সময়মতো ধান মাড়াই করা সম্ভব হচ্ছে না। ফলে কাঁচা পাকা ধান মাঠেই নষ্ট হচ্ছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সুনামগঞ্জ হাওড়াঞ্চলের পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, হাওড়াঞ্চলের আজকেও কি বৃষ্টি হচ্ছে, আর আবহাওয়া অফিস কি বলছেন? গঞ্জের জন্য একেবারেই সুখবর নয়, এটি দুঃসংবাদ। কারণ আগামী আরো কয়েকদিন বৃষ্টিপাত হবে। সকালে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বৃষ্টিপাত কিছুটা নেই। এই জন্য কৃষানীরা মাঠে আবারও খলায় ছুটে এসেছেন। তো আফসান, আমরা সকালে আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম যে আমি যে জায়গাটিতে আছি এটি কিন্তু সুনামগঞ্জ পৌর শহর, এবং পৌর শহরের 9 নং ওয়ার্ডের ওয়াজখালী এলাকা। এবং এই ওয়াজখালী এলাকার দেখার হাওরের যে জায়গাটা আছে সেই এলাকায় ওয়াজখালী এবং কালীপুরে এই চিত্র। আসলে আমরা যেটা বলছিলাম যে আমাদেরকে দূরে কোথাও যে সুনামগঞ্জের যে দুঃখ দুর্দশা দেখানো হচ্ছে না, সুনামগঞ্জের এখন সর্বত্রই এমন দুঃখ দুর্দশার চিত্র কৃষকের চলছে। সুনামগঞ্জের 12 উপজেলায় 154টি ছোট বড় হাওর, এবং এই ছোট বড় হাওরে প্রায় সব জায়গারই চিত্র এখন এমন হাহাকার, এবং এইরকম স্তূপ হয়ে যাওয়া কৃষকের স্বপ্ন এখন সবুজ চারা গজিয়েছে। এটি যদি মৌসুমের প্রথমে এই ধানের মধ্যে সবুজ চারা গজাতো তাহলে হয়তো এটি সুখবর ছিল। কিন্তু এখন যেহেতু কৃষকেরা ফসল ঘরে গোলায় তুলে নেবে এবং চকচকে ঝকঝকে ধান সেখানে
ধরনের যে ধানের মধ্যে যে বীজ গজিয়ে গেছে এই দুঃসংবাদ এসেছে। তো সুনামগঞ্জের এই দৃশ্য আগামী আরো কয়েকদিন চলতে থাকবে। অসহায়ত্বের গল্প আমরা হয়তো মানুষকে শোনাতে চাইবো, এরকমই একটি অবস্থা চলছে, আরো কয়েকদিন চলবে। আফসানা। জানছিলাম সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতি। এখন যাব মৌলভীবাজারের হাওরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট SM উমেদ আলী। উমেদ, হাওরে ধান সংগ্রহ পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ আফসানা, আপনি যেমনটি বলছেন, আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার মনু প্রকল্পের কাউয়াদিকি হাওর এলাকায়। ঠিক আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কৃষকরা ধান সংগ্রহ করে তারা রাস্তার একটি পাশে রেখেছেন, এবং যেটি এখানে আমরা দেখেছি যেটা রাস্তার পাশে রাখার পর সেই ধানগুলো অনেকটাই পচে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কয়েকদিনের টানা বৃষ্টিতে তারা সেই ধানগুলো ঘরে নিতে পারেননি এবং উঠাতে পারেননি। আর আমি যদি এই পাশে দেখাই, এই পাশেও স্তূপ দেওয়া ধানের প্রচুর। আমার ডান পাশে এখানেও কৃষকরা আজকে একটু রৌদ্রের একটু আলো তারা দেখেছেন, যে কারণে এখানেও তারা ধানগুলো সংগ্রহ করার চেষ্টা করতেন তাদের শেষ সম্বল হিসেবে। তো আমরা এখানে হাওর পাড়ের মানুষের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানে যে কৃষকরা ধান সংগ্রহ করছেন, ধানগুলো চারা চলে আসছে অধিকাংশ ধানে, তারপরেও তাদের মন মানছে না। তারা মনে করছেন যে তাদের কষ্টার্জিত যে ফসলটি একটি বছরেই তারা এখানে সংগ্রহ করে থাকেন, তো সেই ধানটি তারা সংগ্রহ এখন আমরা দেখছি ব্যস্ত আছেন। আজকে সকাল পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে, এখন মেঘলা আকাশ, তবুও তারা চেষ্টা করে যাচ্ছেন ধানগুলো উঠে নেওয়ার জন্য। আমি এখানে স্থানীয় কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি যে ধানগুলো তারা বিক্রি করতে চাইলেও এখন তারা একেবারে কম তারা মূল্য পাচ্ছেন, যেটি 500 টাকার বেশি দাম পাচ্ছে না। অথচ এখানে তারা আমাকে বলেছেন যে মাঠ থেকে ধানগুলো সংগ্রহ গত বছর যেটি তারা করেছেন 1800 থেকে 2000 টাকা ধান কেটে নিয়ে আসছেন, এবার 5 থেকে 6000 টাকা দিয়েও তারা শ্রমিক পাচ্ছেন না, এই অবস্থা তাদের। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন আজকে যেটি বৃষ্টিপাত হয়েছে 34 মিলিমিটার এবং গতকাল যেটা হয়েছে 53 মিলিমিটার। তো আসলে বৃষ্টিপাত এখানে অব্যাহত রয়েছে। আর এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে পাম্পগুলো তারা সচল রাখছেন, তবে সবকটি পাম্প তারা সচল রাখতে পারছেন না। এদিকে কৃষি বিভাগ বলছে তার ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে, তো আরও ক্ষয়ক্ষতি বাড়বে। এই ছিল হাওর থেকে সর্বশেষ তথ্য। জানছিলাম হাওর অঞ্চলের খবর। আজ দ্বিতীয় দিনের মতো চলছে জেলা প্রশাসক সম্মেলন। আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে এই মুহূর্তে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, জেলা প্রশাসক সম্মেলনের আজকের কার্যসূচি সম্পর্কে কি আছে আপনার কাছে, এবং মন্ত্রীরা কি নির্দেশনা দিচ্ছেন ডিসিদের? পিয়া, প্রতি বছরের মতো এবারও 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন চলছে। গতকাল মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এই জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করার পরপরই মূলত এই সম্মেলনের যেই কার্যপ্রণালীগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে গেছে। গতকালকে অনেকগুলো মন্ত্রণালয়ের অনেকগুলো বৈঠক হয়েছে মন্ত্রী এবং সচিবদের সাথে। আজকে দ্বিতীয় দিনে কার্যক্রম শুরু হয়েছে। সকালে সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে আজকের দিনের কার্যক্রম শুরু হয় এবং এখন চলছে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক মন্ত্রী এবং সচিবদের সাথে জেলা প্রশাসকদের। এরপরে আমরা যেটুকু কার্যপ্রণালী অনুসারে জানতে পেরেছি যে কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় সহ আজকে মোট 16টি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবরা সারা দেশ থেকে আসা যে জেলা প্রশাসকরা রয়েছেন সেই জেলা প্রশাসকদের সাথে তারা বৈঠক করবেন বিভিন্ন ইস্যুতে। পিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জেলা প্রশাসক সম্মেলনের মূল উদ্দেশ্য যেটি হলো সেটি হচ্ছে যতগুলো মন্ত্রণালয় বা
দপ্তর আছে সেসব মন্ত্রণালয়ের প্রতি সংশ্লিষ্ট জেলার সাধারণ জনগণের যে চাহিদা বা প্রত্যাশা সেগুলো জেলা প্রশাসকরা মূলত মন্ত্রী এবং সচিবদের সামনে তুলে ধরেন এবং প্রস্তাব দেন এবং মন্ত্রী এবং সচিবরা তা শুনে ডিসিদেরকে সেই অনুসারে দিক নির্দেশনা দেন এবং পাশাপাশি সরকারের যে নির্বাচনী ইশতেহার থাকে সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য মন্ত্রী সচিবরা আবার উল্টো জেলা প্রশাসকদের নানা দিক নির্দেশনা দেন এবং সেই অনুযায়ী জেলা প্রশাসকরা তাদের এলাকায় ফিরে গিয়ে সেভাবে তার সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে আবার তারা ব্রিফিং করেন। মূলত এই বৈঠকগুলো হয়ে থাকে আসলে সংশ্লিষ্ট জেলার সাধারণ জনগণ বা সংশ্লিষ্ট জেলার যে সমস্যা বা চাহিদাগুলো থাকে সেগুলো আসলে তুলে ধরার জন্য এই 4 দিনব্যাপী যে সম্মেলনটি হয়ে থাকে সেখানে মন্ত্রী এবং সচিবদের তারা জেলা প্রশাসকের সামনাসামনি পান এবং তাদের যে চাহিদা এবং বক্তব্য রয়েছে সেগুলো তুলে ধরেন এবং হচ্ছে মন্ত্রী সচিবরা সেই অনুযায়ী দিক নির্দেশনা দিয়ে থাকেন। তো এখন চলছে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক, কিছুক্ষণ পরে এই বৈঠকটির পরে আমাদেরকে ব্রিফ করা হবে, পরে আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। প্রিয়া, জানছিলাম ডিসি সম্মেলনের খবর। এই মুহূর্তে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিলয়, দীর্ঘ অপেক্ষার পর শুরু হলো ডিপিএল। 6টি ভেন্যুতে একযোগে খেলা চালাতে বিসিবি কোনো চ্যালেঞ্জে পড়েছে কি? আপনার প্রশ্নটির উত্তর দিতে গেলে হ্যাঁ, চ্যালেঞ্জে পড়েছে। বিসিবি বেশ বড় রকমের চ্যালেঞ্জে পড়েছে। সকাল 8:30 উদ্বোধন অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, সেটা হয়েছে সকাল 10:15টায়। আবার ম্যাচ যেটি শুরু হওয়ার কথা ছিল এই জায়গায় সকাল 9টায়, সেটা শুরু হতে 12:30 বাজবে। তো যে চ্যালেঞ্জের কথা আপনি বলছেন সেই চ্যালেঞ্জটা তো পড়েছি বিসিবি, এবং শুধু তাই নয়, মাঠের যে অপ্রস্তুতির যে অবস্থা, এই অবস্থা দেখতে গেলে আমাদের বলতে হবে যে তারা যথাযথ প্রিপারেশন নেননি ম্যাচটি বা ভেন্যু প্রস্তুত করতে। বিশেষ করে আমি যদি আমার পেছনের মাঠটার কথা বলি, বসুন্ধরা সিটি স্পোর্টস কমপ্লেক্সের মাঠটার কথা বলি, এখানে সকাল 9টা পর্যন্ত খেলোয়াড়রা প্র্যাকটিস করেছেন, সব কিছু করেছেন, তবে বোলিং রান আপটা যে ঠিক নেই সেটা তারা কেউই লক্ষ্য করেননি। এবং যখন আম্পায়ার এবং প্লেয়াররা এসে অভিযোগ দেন আম্পায়ারদের, তখনই এটা খেয়াল হয় এবং দৃষ্টিগোচর হয়, তখনই এটা আবার ঠিক করা হয়, সেখানে কাজ করা হয়, মাঠকর্মীরা কাজ করেছেন। 2 ঘন্টা পরিশ্রম করার পর এই মাঠটি প্রস্তুত হয়েছে। তো গ্রাউন্ডসের দিক থেকে যদি বলতে চাই, তো একটা প্রস্তুতির অভাব তো দেখাই গেছে। আর বাকিগুলোতে এখানে রোদ ছিল, আবহাওয়া পক্ষে ছিল, তবুও মাঠটি প্রস্তুত করা যায়নি খেলার জন্য। আপনার একটা 50 ওভারের ম্যাচ আপনি যদি 3.5 ঘন্টা পরে শুরু করেন, তো এখানে অপ্রস্তুতির ব্যাপারটা থেকেই যায়। তো যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ঢাকা লিগের যেরকম শুরু হওয়াটার কথা, যে অনেকদিন পরে মাঠে গড়াচ্ছে, সে শুরুটা আমরা পাইনি। জানছিলাম ডিপিএল এর খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।